নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দিনে দিনে শুভেন্দু অধিকারীর যেন ডিমান্ড চারিদিকে বেড়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী এমন শিখরে পৌঁছে যাচ্ছেন আস্তে আস্তে, যে শিখরের দিকে তাকাতেই আমাদের হয়তো সময় লাগবে। কারণ ধীরে ধীরে শুভেন্দু অধিকারী একদম জাতীয় স্তরে কিন্তু খুব কাছের মানুষ হয়ে যাচ্ছেন বিজেপির সেন্ট্রাল লিডারদের। আর তাই বাংলার বুকে পরিবর্তনের কাণ্ডারি হওয়ার জায়গায় আস্তে আস্তে তিনি চলেও যাচ্ছেন। বাংলার মানুষ যেভাবে তাকে ভেবে নিয়েছে যে বাংলার ত্রাতা তিনি, একইভাবে কেন্দ্র কিন্তু তাকে অনেক গুরুত্ব দিচ্ছে। আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি আপনাদের, আমি যে কথাগুলো বলতে চলেছি সেগুলো হচ্ছে আমার রাজনৈতিক অভিজ্ঞতা, মানে প্রিভিয়াস অভিজ্ঞতা যা আছে সেগুলো, এবং সাংগঠনিক যে সমস্ত অভিজ্ঞতা আমার আছে এবং যে সমস্ত সোর্স আছে সেই সোর্সের পরিপ্রেক্ষিতে আমি কিন্তু বলছি। খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আর আমার যদি কোথাও ভুল আছে সেটা নিশ্চয়ই ধরিয়ে দেবেন। একদম আমারও ভুল হতে পারে, আমারও ধারণা ভুল হতেই পারে, আফটার অল আমিও মানুষ। বলা শুরু করছি। শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে আসা, তারপর বিজেপিতে আসা এবং মমতা ব্যানার্জিকে হারানো, এটা আমরা দেখেছি। এরপর বিরোধী দলনেতা হওয়া, এটাও আমরা দেখেছি। কিন্তু আমি কেন বলছি এখন যে কেন্দ্রের একদম এমন নজরে তিনি আছেন, মানে কেন্দ্র বিজেপির এমন নজরে আছেন যেখানে গিয়ে তিনি বাংলার কিন্তু মেন মুখ হয়ে গেছেন এবং তিনি আগামী দিনে আরও বেশি দায়িত্ব পাবেন। কেন আমি বলছি, খুব ভেবে বলছি, কিন্তু শুনুন এবারে। এই রাজ্যে লোকসভা নির্বাচন আর কদিন পরে, মানে কদিন পরেই তো গোটা যে দেশ জুড়ে লোকসভা নির্বাচন হবে। এই রাজ্যেও বাকি আছে কতগুলো সিটের ঘোষণা করা। 23টা সিট এখনো জানা আমাদের বাকি আছে। 22টা হতো, কিন্তু যেহেতু আসানসোলটা গড়বড় হয়ে গেছে তাই 23টা হবে। 23টার প্রার্থী এখনো পর্যন্ত আমরা জানি না। আজকে সেটা নিয়ে একটা মিটিং চলছে। এই মিটিংয়ে শুভেন্দু অধিকারী কিন্তু গেছেন। আপনার কাছে প্রশ্ন আসতেই পারে, তাতে কি আছে? সুকান্ত মজুমদার গেছেন, শুভেন্দু অধিকারীর কাছে কি আছে? আছে। আর এখানেই হচ্ছে আসল প্রশ্ন। এই রকম মিটিংয়ে, অর্থাৎ যখনই কোনো কেন্দ্রীয় স্তরে কোনো নির্বাচন কমিটির মিটিং হয়, সেই মিটিংয়ে যারা যায়, নির্বাচন কমিটিতে যারা আছে তারা, তার সঙ্গে সঙ্গে যখন প্রার্থী নিয়ে হয় তখন কিন্তু যান যারা, তার মধ্যে থাকেন সংগঠন সাধারণ সম্পাদক জাতীয় রাজ্য স্তরে, তিনিও যান। কিন্তু এক্ষেত্রে দেখা গেলেন কিন্তু শুভেন্দু অধিকারী এবং ডক্টর সুকান্ত মজুমদার যাবেনই, কিন্তু শুভেন্দু অধিকারী এই যাওয়াটা কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারীর মতামত কিন্তু এখানে খুব বেশি করে গ্রহণ করা হচ্ছে, যেটা আমার কাছে খবর আছে। কারণ শুভেন্দু অধিকারী পাকাপোক্তভাবে সমস্ত কিছু রাজনীতির পরিধিটা ভালো করে জানেন এবং তিনি লড়াই করে উঠে এসছেন। ভারতীয় জনতা পার্টিতে এইরকম লড়াই করে উঠে আসা আপাতত কেউ নেই, মানে যিনি সরকারকে তৈরি করেছেন কোনো সময়, এইরকম কেউ নেই। অনেক লড়াকু নেতা আছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর ওই মাপের এখনো পর্যন্ত বিজেপিতে কেউ নেই যিনি দায়িত্ব নিয়ে কোনো একটা সরকার তৈরি করেছেন, মানে একদম খেটে। সিপিএম মতো জগদ্দল পাথরকে তিনি সরিয়েছেন, নন্দীগ্রাম বলুন বা পূর্ব মেদিনীপুর বলুন, কাজেই তার অবদান অনেকখানি আছে। আর এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি, এটা বাদ দিন, যেহেতু আমি কাছাকাছি থাকি দেখেছি, কিন্তু কেন্দ্রীয় স্তর থেকেও কিন্তু তাকে নজর রাখা হচ্ছে, তাই তাকে কিন্তু ডাকাও হচ্ছে। এবং তিনি আজকে গেছেন, আজকে এই মিটিংয়ে তিনি কিন্তু জানাবেন, অর্থাৎ তিনি তার তরফ থেকেও কিন্তু অনেক কিছু বলবেন এবং তার কথাও কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হবে বলে তাকে ডাকা হয়েছে। অর্থাৎ এই যে 22 জন হবে না, এই 22 জনের মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারীরও কিন্তু কিছুটা হলেও পছন্দের জিনিস থাকবে, মানে পছন্দের মানুষ থাকবে, যেহেতু তিনি চান জেতানোর জন্য। আর এই জেতানোর জন্য কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি চাইছেন বাংলা থেকে 35টা সিট নিতে। যদিও নরেন্দ্র মোদী বলেছেন এখানে 42টাই চাই, কিন্তু অমিত শাহজি বলেছিলেন 35টা সিট, 35 सीट चाहिए। और मोदी जी 42 सीट मुझे चाहिए, 42 में 42। তো 42-এ 42 করার টার্গেট নেওয়া নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, যিনি 35টাই চেয়েছেন, এই টার্গেট নেওয়া সমস্ত কিছুর মধ্যে যখন সুকান্ত মজুমদারের সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী যান, তখন কিন্তু একটা প্রশ্ন আসে যে এবারে শুভেন্দু অধিকারীর কথাও কিন্তু গুরুত্ব পাচ্ছে। দেখুন, আমি এটা ব্যক্তিগতভাবে বলছি, আমি অনেকদিন ধরে জানতাম ব্যাপারটা যে শুভেন্দু অধিকারীর একটা জায়গা তৈরি হচ্ছে এবং সেটা যে এত বড় জায়গায় যাচ্ছে সেটা অনেকেই হয়তো ভাবেননি। তাই শুভেন্দু অধিকারীকে এই যে দায়িত্ব নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে দায়িত্ব নিয়ে যাচ্ছেন, এর ফলটা কিন্তু আমরা দেখতে। আর এখানেই কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হতে চলেছে, সেটা হচ্ছে তৃণমূলে কিন্তু রাতের ঘুম উড়ে যাবে। কারণ শুভেন্দু অধিকারী যে দাও প্যাচগুলো করতে পারবেন বা খেলবেন, সেগুলো কিন্তু তৃণমূলকে ভাবাবে। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে কেন। দেখুন, শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূল কংগ্রেস থেকেই বেরিয়ে এসছেন
এবং শুভেন্দু অধিকারী আবারও আমি বলছি সেই মানুষটা, যে মানুষটা কিন্তু এই রাজ্যে তৃণমূলকে সরকারে আনার জায়গায় সবচেয়ে বেশি অবদান রেখেছিল। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন বা ফিরহাদ হাকিম কি বলছেন বা জেল থেকে বেলে থাকা কোনো একজন ব্যক্তি কি বলছেন তার কোনো ভ্যালু নেই, বা এই সমস্ত যারা আছে আর কি উঠতি নেতা, যারা চ্যাংফচকে নেতা, এরা কি বলছে এর কোনো ভ্যালু নেই। আমরা যারা রাজনীতিটা দেখেছি কাছ থেকে তারা জানি আমরা যে শুভেন্দু অধিকারী ছাড়া লক্ষণ সেঠকে হারানো খুব মুশকিল ছিল। শুভেন্দু অধিকারী ছাড়া ওই মেদিনীপুরের বুকে রক্তক্ষয়ী সংগ্রাম করে তৃণমূলকে জেতানো খুব মুশকিল ছিল। নন্দীগ্রামের সংগ্রাম আচ্ছা আচ্ছা নেতার প্যান্ট খুলে দেবে যদি তার দম না থাকতো। শুভেন্দু অধিকারী মাটিতে লড়াই লড়েছেন, সেই শুভেন্দু অধিকারীকে কিন্তু তৃণমূল খুব সমীহ করেই চলে, কারণ জানে তারা এ পারবে সব কিছু উল্টে দিতে, এ পারবে। আর মানুষটা কিন্তু একগুঁয়ে খুব, আর একগুঁয়ে আছে বলেই জেতা যাবে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একগুঁয়ে ছিলেন। হয়তো আপনারা যারা জানেন না, যারা নতুন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের ইতিহাস জানেন না, দেখুন আমরা যেহেতু রাজনীতির পরিধির মধ্যে ছিলাম প্রত্যেকের ইতিহাসটা আমি জানি। সেই সংগ্রাম কিন্তু ছিল প্রচণ্ড বেশি। একগুঁয়ে ছিলেন মমতা ব্যানার্জি, আর এরকম একগুঁয়ে ছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী, মানে ছাড়বো না, যা হয়ে যায় হয়ে যাবে। দেখুন তার জন্যে কিন্তু নন্দীগ্রামে লড়তে গেলেন মমতা ব্যানার্জি, সেই একগুঁয়ে মনোভাব যে ওখানেই জিতবো, নন্দীগ্রাম আমার জায়গা। উল্টো দিকে শুভেন্দু অধিকারী দেখুন একগুঁয়ে, ওখানেই দাঁড়িয়ে ওখানেই হারাবো। মানে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর মধ্যে কোথাও আপনি ফেক পাবেন না, আমি একদম বাস্তবের মাটি থেকে দাঁড়িয়ে বলছি। এই লড়াইটা তাই সেদিন জমে গেছিল। মানে নন্দীগ্রাম ছিল কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। অনেকেই ভেবেছেন এই রাজ্যে সমস্ত কিছু প্রেডিকশন মেলেনি, আমারও মেলেনি, বাস্তব কথা। অনেকে এখনো লেখেন কই কি হলো দাদা, মিললো না। তারা কোনোদিন ওই অভিষেক ব্যানার্জিকে বলতে পারবে না অর্জুন সিং জিতলো কেন। অর্জুন সিং এর বেলাতে তো বলেছিলেন যে আমি রাজনীতি ছেড়ে দেবো। অভিষেক ব্যানার্জি অর্জুন সিং এর বেলা বলেছিলেন যে আমি রাজনীতি ছেড়ে দেবো, তার বেলা বলতে পারবেন না। আসলে সবাই তো যে যার মতো করে রয়েছেন আর কি, দলের মধ্যে মিশে। কেউ বামপন্থীদের সঙ্গে আছেন, বামপন্থীরা বলেছিল এবার হারিয়ে দেবো, সিপিএম এবার 21-এ ক্ষমতায় আসবে। কাঁচকলা, আমি বলেছিলাম কেউ আসবে না, কেউ আসেনি। ওগুলো মিলেছিল, কিন্তু ওগুলো নিয়ে কেউ প্রশ্ন করেনি। যাই হোক, প্রেডিকশন কারণ মেলেও না, কিন্তু আমি বলেছিলাম সবচেয়ে বড় লড়াই হবে কিন্তু ওইখানে। দেখবেন 2019-এর ভিডিও যদি আপনি দেখেন আমার প্রতিবেদন, আমি কিন্তু বলেছিলাম যে 2019-এ সবচেয়ে ভাইটাল লড়াই হবে কিন্তু অর্জুন সিংয়ের। ওই জায়গাটা খুব টাফ লড়াই হবে, সেদিন মিলেছিল। আজও আমি বলছি কিন্তু নন্দীগ্রাম ছিল সেই জায়গা যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন। বাংলা তার মেয়েকে চায় বলে এত প্রচার, এত কিছু, শাসানি, চোখ রাঙানো, বিজেপি কর্মীদের খুন করা, ফাঁসানো, মিথ্যে কেসে ফাঁসানো, কেস দেওয়া, সব করেছে। তা সত্ত্বেও কিন্তু নন্দীগ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে ভূত হয়ে ঘরে চলে এসেছেন। তাকে আবার নিজের জায়গায় দাঁড়িয়ে জিততে হয়েছে, এর চেয়ে লজ্জার আর কিছু নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে শুভেন্দু অধিকারী কিন্তু পারবে, আর এটা কিন্তু কেন্দ্রীয় স্তরে নেতারাও বুঝে গেছে শুভেন্দু অধিকারীকে দিয়ে চলবে। তাই মনে হয় শুভেন্দু অধিকারী এতটা গুরুত্ব পেয়েছেন। আর আমার মনে হয় হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে উঠে এসছেন একইভাবে উঠে আসছেন কিন্তু শুভেন্দু অধিকারী। আর সেটাই বাংলার পক্ষে ভালো হবে, কারণ বাংলার মানুষও আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করেছেন শুভেন্দু অধিকারীকে, ভরসা করতে শুরু করেছেন শুভেন্দু অধিকারীকে। আর বাংলার মানুষও ত্রাতা ভাবতে শুরু করেছেন শুভেন্দু অধিকারীকে। তাই তিনি সন্দেশখালিতে গিয়ে মা বোনেদের চোখ মুছেন, মায়ের চোখের জল মুছে দেন, তাদের পাশে দাঁড়ান, আবার দৌড়ে যান গার্ডেন নিচেতেও, যেখানে মানুষ নেমে আসে। ভোট পাবেন কি পাবেন না ভাবেননি, নেমে এসছেন। বকটুইতেও কিন্তু তিনি পৌঁছান। এই সব কিছু বলে দেয় বাংলার মানুষ ধীরে ধীরে শুভেন্দু অধিকারীর ওপর কিন্তু ভরসা রাখছে। ঠিক ওইভাবেই একইভাবে ভরসা রাখছে কেন্দ্রীয় স্তরে সমস্ত নেতারা শুভেন্দু অধিকারীর ওপরে। এটা আমার মনে হলো। আমার মনের সঙ্গে বা আমার কথার সঙ্গে আপনার মিল মনে নাও হতে পারে, মানে মনে হতে পারে ভুল বলছে, কিন্তু কেন ভুল বলছি, কোথায় ভুল হয়েছে, এটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি মনে আমি ঠিক বলেছি যে হ্যাঁ বাংলাকে বাঁচাতে পারবে বাংলার এই দামাল ছেলে শুভেন্দু অধিকারী, বাংলার বাঘিনী, বাংলার অমুক, আহত বাঘ, শেরনি বলা হয় না, আমি কিন্তু বাঘ বললাম না, আমি বললাম বাংলার ত্রাতা শুভেন্দু অধিকারী। বাঘকে দরকার নেই আমাদের, বাঘ হলে পারে আবার আমাদেরই খেয়ে ফেলবে। বাংলার ত্রাতাই হোক, বাংলার বাঘ একজনই থাক, যিনি ছিলেন। আজকে একদম কি বলবো, দুই আমাদের বিপ্লবীর আজকে আত্মবলিদান দিবস। মনে পড়ে বড়, বাংলাকে বাঁচানোর, দেশকে বাঁচানোর জন্য তারা প্রাণ দিয়েছিলেন। আর আজকে
আমরা এই বাংলায় বসে ভেবে কুল কিনারা পাই না যে বাংলা কোথায় যাচ্ছে। যাই হোক, আসি এখনকার মতো। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য তবে শেয়ার করবেন, আর যদি মনে হয় এই চ্যানেলটা ভালো লাগছে আপনার, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।